নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে সর্বত্র জল্পনা চলছে। সমাজ মাধ্যমে চলছে, সংবাদপত্রে চলছে, টেলিভিশন চ্যানেলের সান্ধ্য টকশোতে চলছে যে এরপর বহরমপুরের রবিন হুডের রাজনৈতিক ভবিষ্যৎ কি। দেখুন, ডাকাবুকো নেতা হিসাবে অধীর চৌধুরীর একটা পরিচিতি দীর্ঘদিন ধরেই হয়েছিল। ছাত্রাবস্থায় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হন, পরবর্তীকালে রাম চ্যাটার্জির মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বহরমপুরের প্রবাদ প্রতিম আরএসপি নেতা ডাকু চৌধুরীর নির্বাচনের কাজেও তাকে দেখা গেছে। এমনকি যে দেবব্রত বন্দ্যোপাধ্যায় আরএসপি রাজ্য সম্পাদক ছিলেন, 24 বছর মন্ত্রী ছিলেন, তার নির্বাচন পরিচালনা করতেও অধীর বাবুকে দেখা গেছে। কিন্তু তারপর অধীর কংগ্রেসে আসেন, নবগ্রাম থেকে নির্বাচনে জেতেন বিধানসভায়। তারপর ওই 99, 2004, 9, 14, 19, 5বার মানে 25 বছর লোকসভার সদস্য, রেল দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন, কংগ্রেসের লোকসভায় দলনেতা হয়েছিলেন, পিএসসির চেয়ারম্যান হয়েছিলেন। কংগ্রেসে থাকাকালীনই তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তিক্ত হয়েছিল, সেই সম্পর্ক কখনো চোরা লাগেনি। এখন অধীর চৌধুরীকে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল সবাই কার্যত অপমান করছেন। অধীর চৌধুরী দিল্লিতে গিয়েছেন, সোনিয়াজির সঙ্গে দেখা করেছেন, কিন্তু খার্গে সাহেবের সঙ্গে তার দেখা এখনো হয়নি সময়াভাবের জন্য। অধীর চৌধুরী যদি জিততেন তাহলে খার্গে সাহেব এত সময়ের অজুহাত দিতেন না। আসলে এই বেণুগোপাল, জয়রাম রমেশ, তারপরে মনিকাম টেগর জিতেছেন কংগ্রেসের এবারও। অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন 19 সালের পর, এটা তারা কেউ ভালোভাবে নেননি। এবং যেটা বলে কাঠি করা, সর্বত্র কাঠি করেছেন অধীরকে, যাতে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু রাহুল গান্ধীর খুব বিশ্বাসভাজন ছিলেন অধীর, 10 নম্বর জনপথেরও। সেই জন্য বেণুগোপাল, মনিকাম টেগরের চক্রান্ত কাজে লাগেনি। কিন্তু অধীর এখন নির্বাচনে হেরে গেছেন, তাই তারা আপার হ্যান্ড নিচ্ছেন। দেখুন, অধীর চৌধুরী সিপিএম এর সঙ্গে সমঝোতা করে ভোটে লড়বেন, এটা কেসি বেণুগোপাল চাননি, কারণ তার নিজের রাজ্য কেরলে বামেদের সঙ্গে তাকে লড়াই করতে হয়। আর জয়রাম রমেশ, মনিকাম টেগর, খার্গে, কেসি বেণুগোপাল, মমতা ব্যানার্জির একটু অনুগ্রহ পেলে এরা মনে করেন তাদের জীবন ধন্য। সেখানে রাজ্যে কংগ্রেস অন্তর্জনী যাত্রা সুগম হোক, এসব নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করতে পারলেই মনে করেন তাদের জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু সেখানে অধীর চৌধুরী স্টাম্বলিং ব্লক। তো তৃণমূল প্রার্থীর কাছে অধীর বাবু হেরে গেছেন। এখন অপূর্ব সরকার থেকে শুরু করে অনেক নেতা বলছেন যে মমতা অভিষেকের সঙ্গে অধীর বসুন, একসঙ্গে কাজ করা যাক বাংলার উন্নয়নের স্বার্থে। এগুলো হচ্ছে না কাটা খায়ে নুনের ছেটা দেওয়ার মতো। তারা সবাই জানেন অধীরবাবু রাজনীতি ছেড়ে দিতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই তিনি তৃণমূলের পতাকা নেবেন না। রাজনীতি সম্ভাব্যতার শিল্প, এই আপ্তবাক্যটা আমরা সবাই জানি, কিন্তু এই বিষয়ে অন্তত বাজি ধরে বলা যায় অধীরবাবু রাজনীতি ছেড়ে দিয়ে বসে থাকবেন, সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে থাকবেন বা রাজনীতি করবেন না, কিন্তু কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসে যুক্ত তিনি হবেন না। দেখুন, অধীর চৌধুরী যখন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন দিন কয়েক আগে, তখন তিনি তার ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন।
তিনি 3-4টে কারণ সোনিয়াজির সামনে তুলে ধরেন তার পরাজয়ের পিছনে। এক, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্যের শাসক দল কংগ্রেসের কর্মীদের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল যাতে তারা অধীর বাবুর হয়ে নির্বাচনী কাজে যুক্ত না হতে পারেন। 2, তীব্র ধর্মীয় মেরুকরণ হয়েছিল। 3, কংগ্রেসের লোকজনও চাননি অধীর বাবু জিতুন, তার রিসোর্স ক্রাঞ্চ হয়েছিল, সেভাবে কেউ প্রচারেই আসেনি। যদিও অধীর বাবু কখনোই সেরকম ভাবে চাইতেন না যে তার হয়ে প্রচারে কংগ্রেসের হাইকমান্ডের কেউ আসুক। তার বক্তব্য ছিল যে সোনিয়াজি, রাহুল গান্ধী এলে তাদের প্রচার, তাদের জনসভা, সেই জনসভার প্রস্তুতি, প্রভূত খরচ, তো অনেক নির্বাচনের সময় বেশি দিন তো থাকে না প্রচারে, 2-3টে দিন নষ্ট হয়ে যায়। তাই অধীরবাবু নিজের কনফিডেন্স ছিল যে ওনারা না আসলেও তিনি জিতবেন। এবারও বহরমপুর থেকে 10,000 লিড তিনি পেয়েছেন। 2019-এ সেই লিডটা ছিল অনেক, 70-75,000। সেই জন্য 2019-এ অধীরবাবু জিততে পেরেছিলেন। কিন্তু এবার বহরমপুর শহরে তার লিড কমে যাওয়ায় অধীরবাবু শেষ পর্যন্ত জিততে পারেন। এটা হচ্ছে বাস্তব। তা সোনিয়া গান্ধীকে এই কথাটা বলেছিলেন, অর্থাৎ কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ যে দীর্ঘদিন ধরে তার পিছনে পড়ে রয়েছেন, কার্যত কাঠি করছেন, সেটা সোনিয়াজিকে অধীর জানান। কিন্তু সোনিয়াজির হাত পা বাঁধা, কারণ ছেলেকে প্রধানমন্ত্রী করতে হলে তৃণমূল কংগ্রেসের সহায়তা তার দরকার। তাই অধীর বাবুর বক্তব্য শুনে হয়তো শুকনো সহানুভূতি জানিয়েছেন, এছাড়া তার কাছে করণীয় কিছু নেই। এই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই হোস্টাইল করতে চাইবেন না। এক, সংসদে বিজেপি বিরোধী লড়াইটাকে জোরদার করা, ইন্ডিয়া জোটে স্থায়িত্বকে টিকিয়ে রাখা, এবং 2026 সালে মমতা দয়া দাক্ষিণ্য করে কয়েকটা আসন যদি কংগ্রেসকে ছেড়ে দেয়, তাহলে কংগ্রেসের এই শূন্য দশা কাটতে পারে, পরিষ্কার হিসেব। তাহলে এই হিসেবে অধীর বাবুর কোনো জায়গা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন 2019 সালে লোকসভা নির্বাচনে জেতার পর অধীর বাবুকে কে প্রথম ফোনটা করেছিলেন? হোল্ড ইউর ব্রেথ। সোনিয়াজি করেননি, রাহুল গান্ধী করেননি, করেছিলেন নরেন্দ্র মোদী। অধীর বাবুর এই মাটি কামড়ে থেকে লড়াই করার মানসিকতাকে তিনি কুর্নিশ করেছিলেন। সংসদে যতই বাগবিতণ্ডা হোক না কেন, মোদিজি অধীর বাবুকে ব্যক্তিগত স্তরে পছন্দ করেন, এবং অমিত শাহের সঙ্গেও তার একটা যোগাযোগ আছে। অধীর বাবু যখন লোকসভায় প্রথমবার যান, যোগী আদিত্যনাথও প্রথমবার তখন সংসদে আসেন। দুজনের মধ্যে একটা ব্যক্তিগত মধুর সম্পর্ক গড়ে ওঠে। দুজন দুটো দল করলে পরে কি হবে, তাদের ব্যক্তিগত সম্পর্ক এখনো অটুট রয়েছে। 2018 সালে মুকুল রায় যখন যোগ দিলেন বিজেপিতে, তিনি বহরমপুরে অধীর বাবুর বাড়ি গিয়েছিলেন। অমিত শাহের বার্তা নিয়ে অধীর বাবু বিজেপিতে স্বাগত। অতিথি বৎসল অধীর বাবু মুকুল রায়কে ভালোভাবে আপ্যায়ন করে গভীর রাত পর্যন্ত আড্ডা মেরেছিলেন, কিন্তু মুকুল বাবুর প্রস্তাবে তখন সম্মতি দেননি। 2019-এ কঠিন লড়াই করে অধীর বাবু জিতেছেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। কংগ্রেসে তিনি ব্রাত্য, তাই কংগ্রেসে অধীর বাবুর পক্ষে আর নতুন করে রাজনীতি শুরু করা সম্ভব নয়। ইতিমধ্যে বিজেপি তাকে অফার করে দিয়েছে। বিপ্লব দেব লোকসভায় নির্বাচিত হয়েছেন ত্রিপুরা থেকে, রাজ্যসভার আসনটা খালি, সেখান থেকে অধীর বাবু চাইলে পরে বিজেপি তাকে মনোনয়ন দিতে পারে।
আবার 2026 সালে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। সিপিএম এর পক্ষে আর কাউকে জিতিয়ে আনা সম্ভব নয়, সেই আসনটা বিজেপির ঘরেই যাবে। অধীরবাবু সম্মত হলে পশ্চিমবঙ্গ থেকেও তিনি রাজ্যসভায় যেতে পারেন। অধীরবাবুকে বিজেপির শীর্ষ নেতৃত্ব স্বাগত জানাতে তৈরি। এখন মাইন্ড মেকআপ করতে হবে অধীর চৌধুরীকে। অনেকগুলো সম্ভাবনা অধীরবাবুর সামনে আছে। দেখুন, এরা বলা যায় সম্ভাবনাগুলো কি। এক, তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন, এই অবস্থায় আর কংগ্রেস ছাড়লেন না, সক্রিয় রাজনীতিতে রইলেন না, মিটিং মিছিলে ডাকলে গেলেন এই। আর রাহুল গান্ধী যদি তাকে কোনো সাংগঠনিক পদ দিল্লিতে দেন সেটা অন্য কথা, সেটা সান্ত্বনা পুরস্কার হবে। 2, তিনি বিজেপিতে যোগ দেবেন। দেখুন, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূমের একটা পার্ট যেখানে অধীরবাবুর জনসমর্থন আছে, আবার সেখানে সংখ্যালঘু জনসংখ্যাও বেশি। অধীরবাবুকে একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বীরভূমের সংখ্যালঘু মানুষেরা মনে করতেন। যেই অধীরবাবু বিজেপির পতাকাটি হাতে নেবেন, তখন এই সংখ্যালঘুরা অধীরবাবু থেকে দূরে সরে যাবে। আর অধীরবাবু তো বিধানসভায় দাঁড়াবেন না, তাহলে বিজেপিতে যোগ দিলে তার নিজস্ব যে ভিত্তি মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, সেই ভিত্তিতে এরা ধাক্কা খাবে। কিন্তু অধীরবাবু যদি বিজেপিতে যোগদান করেন মনস্থির করে, তাহলে সারা বাংলা জুড়ে তিনি রাজনীতি করার পরিসরটা পাবেন। অনেকে অধীরবাবুকে বলেন যে উনি মুর্শিদাবাদের বাইরে কিছু ভাবতে পারেন না, উনি বোঝেন না যে পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি পদের গুরুত্ব কতটা, সবকিছুই তার খুব প্যারোখিয়াল। এখন বিজেপিতে যদি তিনি যোগ দেন, তখন তাকে কিন্তু সারা বাংলা জুড়ে বিজেপি কাজে লাগাবে। কারণ কি? কারণটা খুব সিম্পল। অধীরবাবুর মমতা বিরোধী অবস্থান সর্বজন বিদিত, এবং সেই অবস্থান এক ফোঁটা লঘু হয়নি। এটাই বিজেপির কাছে অধীরবাবুর ইউএসপি। কিন্তু নিজের জেলায় তখন অধীরবাবুর পক্ষে নির্বাচনী রাজনীতি করা অসুবিধা হবে। তিনি 5 বারের সাংসদ, বিধায়কও হয়েছেন জেলা থেকে। এখন যদি প্রেক্ষিতটা বড় পান তাহলে তো অসুবিধা নেই। দেখুন, অতীতে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেকেই পেয়েছেন। সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান, তিনি রাজ্যসভায় গেছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আবার মন্ত্রী হয়েছেন। জিতেন্দ্র প্রসাদ, তিনি এবার এই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছেন। আমাদের পড়োশী আসামের হেমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন, কিন্তু বিজেপিতে গিয়ে সম্মান স্বীকৃতি দুটোই পেয়েছেন। তাই অধীরবাবু মনস্থির করলে বিজেপি তাকে সম্মানও দেবে, স্বীকৃতিও দেবে, এবং মমতা বিরোধী তার যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানকে কাজে লাগাবে এবং কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকেও বার্তা দেবে যে তোমাদের একগুঁয়েমির জন্য, তোমাদের অদূরদর্শিতার জন্যই একে একে নিভিছে দেউটি। সেই জন্য হেমন্ত বিশ্ব শর্মা দল ছেড়েছেন, সেই জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়েছেন, সেই জন্য জিতেন্দ্র প্রসাদ দল ছেড়েছেন, সেই জন্য মিলিন্দ দেওরা দল ছেড়েছেন। যদি অধীরবাবু যান, তখন গেরুয়া শিবির বলবে যে অধীর চৌধুরী হলো সর্বশেষ নিদর্শন। আর একটা সম্ভাবনা, আমি মনে করি না সেই সম্ভাবনা আদৌ আছে, কিন্তু বলছি, সেটা হচ্ছে আলাদা দল করা। অধীরবাবু 68-69 বছর বয়স, আলাদা দল করে বামপন্থী আইএসএফ সঙ্গে একটা জোট করলেন, কংগ্রেস ওরা লক স্টক অ্যান্ড ব্যারেল সেই দলে চলে আসবে।
মানে অজয় মুখার্জি টাইপের বাংলা কংগ্রেস, বা সোমেনদা যারা করেছিলেন ইন্দিরা কংগ্রেস, কিন্তু ধোপে টেকেনি সেটা। প্রণববাবু একবার করেছিলেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস, তারপরে প্রণববাবু শেষের দিকে তিনি যে দল করেছিলেন এবং সেই দলের নাম কি ছিল সেটাই মনে রাখতে পারতেন না। দেখুন, একটা দল গঠন করা, স্বপ্ন দেখা খুব সহজ, সেটাকে বাস্তবায়িত করা খুব কঠিন। প্রথম কথা দরকার হচ্ছে রিসোর্স। দল তৈরি করে চালাতে গেলে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রচুর টাকার দরকার হয়। সেই টাকার জোগাড় করা কি সম্ভব অধীরবাবুর পক্ষে? এবং আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে, তিনি যদি 50-এর কোঠায় থাকতেন তাহলে এই রাজনৈতিক কি বলবো আর কি, নতুন জার্নিটা শুরু করতে পারতেন। কিন্তু সত্তর ছুঁই অধীরবাবুর পক্ষে এই নতুন পলিটিক্যাল ভেঞ্চারে যাওয়া কি আদৌ সম্ভব? আমার মনে হয় সেই রাস্তায় তিনি হাঁটবেন না। এবং বাংলার রাজনীতি কার্যত দ্বিমেরুকৃত। এখানে নতুন কোন রাজনৈতিক দলের পায়ের তলায় মাটি খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই ওই সম্ভাবনাটা আছে বলে আমি মনে করি না। তাহলে হয় অধীরবাবু কংগ্রেসে থেকে গেলেন, 10 নম্বর জনপদ ইন্টারভেন করে তাকে সর্বভারতীয় কংগ্রেসের কোন সাংগঠনিক পদ দিল, বা কিছুদিন সবকিছু বুঝে নিয়ে মনস্থির করে তিনি গেরুয়া শিবিরে যোগদান করলেন। এর বাইরে কিন্তু কোনো অপশন নেই। দেখুন, অধীর চৌধুরীকে অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় জিতিয়ে আনবে না কংগ্রেস। সেটা তারা করবে অভিষেক মানু সিংভির জন্য, অধীর চৌধুরীর জন্য তারা করবে না। অতএব সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার সুযোগ কংগ্রেসে থেকে অধীরবাবুর কাছে নেই। একমাত্র সেই সুযোগ আসতে পারে তিনি বিজেপিতে যোগদান করলেন। প্রসঙ্গত বলে রাখি, অধীর চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, মোটামুটি একটা ব্যক্তিগত সম্পর্ক। তিনি আমার একটি বড় যোগাযোগের সূত্রধর ছিলেন। ভারতবর্ষের এক তাবড় শিল্পপতি, তার সঙ্গে অধীরবাবু আমার আলাপ করিয়ে দিয়েছিলেন। শুধু দর্শকরা, সেই শিল্পপতির কোনো মিডিয়ার ভেঞ্চার নেই, তিনি মিডিয়ার ব্যবসাও করেন না, তিনি স্টিল ব্যারন। অধীরবাবুর সৌজন্যে সেই আলাপ হয়েছিল, সম্পর্কটা এখনো আছে। অর্থাৎ আমি ফোন করলে তিনি কোনো কারণে ফোনটা ধরতে না পারলে আবার রিং ব্যাক করেন, মাঝে মধ্যেই কথা হয়। খুব রাজনীতি সচেতন মানুষ। তা অধীরবাবু সূত্রে সেই ভদ্রলোকের সঙ্গে আমার এই ব্যক্তিগত যোগাযোগটি গড়ে উঠেছিল এবং সেটি এখনো রয়েছে।